বন্ধুরা, এই রাজ্যে শাসকের যা সমর্থন তার থেকে কিন্তু বিরোধীদের সমর্থন অনেক বেশি। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও যদি ভোটের অঙ্ক ভালো করে দেখেন, এই রাজ্যে শাসক দল কত ভোট পায়? 45%, 48%, অর্থাৎ 50%-এর নিচে। আর তাই সম্মিলিত যে বিরোধী ভোট রয়েছে সেটা কিন্তু শাসক দলের থেকে অনেকটাই বেশি। কিন্তু মুশকিলের ব্যাপার হচ্ছে, যখন ভোট আসে তখন বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী মানুষ আছেন, তারা বিভিন্ন দলকে সেই ভোটটা দেন, ফলে বিরোধী ভোটটা ভাগ হয়ে যায়। আর তার ফায়দা নিয়ে এই রাজ্যে শাসক দল ক্ষমতায় টিকে থাকে। আর তাই যখন চারিদিকে বিভিন্ন মানুষ অভিযোগ করেন, বিরোধী দল অভিযোগ করে এই দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, চাকরি নেই, শিল্প নেই, সবকিছু নিয়ে ক্ষোভ যেন ফেটে ফেটে বেরোচ্ছে, কিন্তু ভোট বাক্সে অর্থাৎ ভোট এলে দেখা যায় শাসক কিন্তু ক্ষমতায় টিকে রয়েছে। এখন এখন যদি সত্যি এমন কিছু একটা ফর্মুলা বেরোয় যেখানে এই যে বিরোধী ভোটটা ভাগ হচ্ছে, সেই ভোটটা সত্যি এক জায়গায় চলে আসে, অনেকটা কাছাকাছি চলে আসে, এবং তার সঙ্গে শাসক দল থেকেও একটা মোটামুটি বড় অংশ বেরিয়ে এসে তাকে সমর্থন করে, ফলে কিন্তু এই রাজ্যে শাসক দলের পতন অনিবার্য। এবার আপনারা বলবেন, খাতায় কলমে হিসেব করে এইসব দিবাস্বপ্ন দেখছেন? না, দিবাস্বপ্ন দেখার ব্যাপার না। সত্যি কি এরকম কোনো ফর্মুলা আছে যেখানে এই ইকুয়েশনটা করতে পারে? অর্থাৎ বিরোধী ভোট যেটা বিভিন্ন জায়গায় ভাগ হয়ে আছে সেটা অনেকটা কাছাকাছি চলে আসবে, এবং শাসক দলের একটা অংশ সেখান থেকে বেরিয়ে এসে এই দলটায়, এই যারা বিরোধিতা করছেন সেখানে যোগটা দেবেন। হ্যাঁ, সেই ফর্মুলাটার খোঁজ বোধহয় এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পেয়ে গেলেন। এবং তিনি যে কথাটা বলেছেন, তিনি যে পরিকল্পনার কথাটা জানিয়েছেন, জানি না শেষ পর্যন্ত সেটা বাস্তবায়িত হবে কিনা, কিন্তু যদি সেটা বাস্তবায়িত হয় তাহলে কিন্তু নবান্নের 14 তলা থেকে মাননীয়াকে ছটকাতে হবে। কেন বলছি, কোন প্রসঙ্গে বলছি, অবশ্যই ব্যাখ্যা করব, শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আপনারা জানেন যে গতকাল বিজেপির ডাকে কালীঘাট চলো একটা একটা কর্মসূচি ছিল, এবং সেখানে শেষ পর্যন্ত পুলিশের বাধা অতিক্রম করে আদালতের পারমিশন নিয়ে বিজেপি, তারা কিন্তু হাজরা মোড়ে অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি তারা কিন্তু একটা ধর্ণা অনুষ্ঠান করেছে, এবং সেখানেই নিজের বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমন একটা বিষয়ে কথা নিয়ে এসছেন, এবং যে সময়কালের কথা তিনি বলেছেন, যে পরিকল্পনার কথা তিনি বলেছেন, সেটা কিন্তু রাজনৈতিক মহলকে রীতিমতো ভাবাতে শুরু করেছে। কি এমন বিষয়ে কথা বললেন শুভেন্দু অধিকারী? শুভেন্দুবাবু বলেছেন যে এবার একটা নবান্ন অভিযানের ডাক হবে, কিন্তু সেই নবান্ন অভিযানটা ওই একদিন গেলাম, নবান্ন ঘেরাও করলাম, এবং তারপর সেখানে জল কামান চললো, সেখানে ওই ক্রেন নামিয়ে, ক্রেন নয় কি, এখন বড় বড় কন্টেনার নামিয়ে দিল, ব্যারিকেড তৈরি করে দিল, না সেরকম না। একটা দীর্ঘ পরিকল্পনা থাকবে সেটার পিছনে, এবং যাদেরকে নিয়ে তিনি এই নবান্ন অভিযানটা করতে চলেছেন সেখানে দলমত নির্বিশেষে বিরোধীদের তো আসার জায়গা রয়েছেই, তার পাশাপাশি শাসক দলেরও একটা অংশ কিন্তু সেখানে চলে আসতে পারে। কি সেই ফর্মুলাটার কথা বলছেন? শুভেন্দুবাবু যেটা বলেছেন, তিনি বলছেন যে যারা চাকরি প্রার্থী রয়েছেন এই রাজ্যের, সেই চাকরি প্রার্থীদের নিয়ে তিনি একটা লং মার্চ করবেন, এবং সেই লং মার্চটা হবে নবান্নের অভিমুখে। এবার আপনারা বলবেন, এটা তো দিবাস্বপ্ন দেখছেন, এরকম একটা চাকরি প্রার্থী, সে তো কবে থেকেই আন্দোলন চলছে। না, ভালো করে ব্যাপারটা বুঝুন। শুভেন্দুবাবু যেটা বলছেন যে এই রাজ্যের একটা বড় অংশ তারা কিন্তু চাকরি পাচ্ছে না, এবং সেই জন্য তারা বিক্ষিপ্তভাবে আন্দোলন করছে। অর্থাৎ এক একটা সেগমেন্ট একটা একটা মঞ্চ তৈরি করছে, এবং সেই মঞ্চের আন্ডারে এসে তারা এই এই আন্দোলনটা করছে। কোথাও এসএসসি রয়েছে, কোথাও প্রাইমারি রয়েছে, কোথাও আপার প্রাইমারি রয়েছে, কোথাও পুরসভা কেন্দ্রিক রয়েছে, এরকম বিভিন্ন সেগমেন্ট রয়েছে। গ্রুপ সি রয়েছে, গ্রুপ ডি রয়েছে। এবার এদের মধ্যেও আবার ভাগটা রয়েছে। ধরুন 2017-র একটা ব্যাচ রয়েছে, 2014-র একটা ব্যাচ রয়েছে, 2012, এরকম বিভিন্ন রকম ব্যাচে এরা ভাগ 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 হয়ে রয়েছে। ফলে এদের সংখ্যাটা এক একটা গ্রুপ বা এক একটা সেগমেন্টের ক্ষেত্রে অনেকটা কমে যাচ্ছে, এবং তারা যখন আন্দোলনটা করছে সেই আন্দোলনটা কিন্তু ব্যাপকতর জায়গায় যাচ্ছে না। এবং 2 নম্বর যে কথা, যেটা পুলিশি নিপীড়নের কথা বলা হচ্ছে, পারমিশন না দেওয়া, বা যখন দেখছি যে এটা সেটা একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে, সেগুলোকে একটু দুমড়ে মুচড়ে ঠান্ডা করে দেওয়া, সেই জিনিস এদের ক্ষেত্রে কিন্তু খুব ইজি হচ্ছে, খুব আসান হয়ে যাচ্ছে। আমরা এই রিসেন্টলি দেখলাম, এবং এটা মানে কোনো আলাদা ঘটনা নয়, প্রায়ই এই ঘটনা দেখি, যখন এই চাকরি প্রার্থীরা ক্ষিপ্ত হয়ে কোনো বিকাশ ভবন বা এই ধরনের কিছু অভিযান করেন, পুলিশ দিয়ে টেনে হিঁচড়ে মেরে তুলে ধরে তাদেরকে একদম তছনছ করে দেওয়া হয়, তাদের আন্দোলনকে কোনো রকম গুরুত্ব দেওয়া হয় না।
আবার যখন ভোট আসে তখন দেখি শাসক দলের নেতামন্ত্রী এমনকি খোদ সর্বোচ্চ নেত্রী অব্দি ছুটে যান, গিয়ে বলেন ভোট আসছে তোমরা আমাদের একটুখানি সময় দাও, ভোটের পর সব সলিউশন করে দেবো। বা ওই কাউকে 3.5 বছরের জেল খাটা কোনো আসামিকে পাঠিয়ে দেন, তাকে চপ্পল টপ্পল ছুঁড়ে মারে, তিনি আবার গিয়ে বলেন না আমি অমুকের সঙ্গে কথা বলে সব ঠিক করে দিচ্ছি, এসব নাটকবাজি চলে। আবার ভোট এসে গেলে তাদের কথা ভুলে যান। ফলে এই যে সেগমেন্টটা আছে, এরা কিন্তু এত কিছু প্রতিকূলতার মধ্যেও দীর্ঘদিন ধরে টানা আন্দোলনটা করে যাচ্ছেন, কিন্তু সেই আন্দোলনটা কোথাও গিয়ে দাগ কাটতে পারছে না। ডাক্তারিদের যে আন্দোলনটা হলো সেটা কিন্তু, বা এই ছাত্র সমাজের যে আন্দোলনটা হলো, নবান্ন অভিযানে ডাক দিয়েছিল, সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই যে আন্দোলনগুলো হচ্ছে, এগুলো যদি বিক্ষিপ্তভাবে না হয়ে একটা ইস্যুকে কেন্দ্র করে যদি সার্বিকভাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হয়, তার একটা কিন্তু ব্যাপকতা রয়েছে, এবং সেটা শাসক দলকে রীতিমতো ভয় পাইয়ে দেয়। যে কারণে আপনারা দেখছেন ওই যে রাত দখলের যারা ডাক দিয়েছিলেন, সেই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের উপর পুলিশি নিপীড়নের খবর আসছে বিভিন্ন প্রান্ত থেকে, একের পর এক কেস দেওয়া হচ্ছে, তাদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। তাই এই কে এসএসসি, কে আপার প্রাইমারি, কে প্রাইমারি, কে গ্রুপ সি, কে গ্রুপ ডি, কে কলেজ, কে পুরসভা, এইভাবে আলাদাভাবে দেখার দরকার নেই। কে 2017-এর ব্যাচ, কে 2014-এর ব্যাচ, কে 2013-এর ব্যাচ, আলাদা করে দেখার দরকার নেই। সামগ্রিকভাবে এরা হচ্ছেন চাকরি প্রার্থী। তাই এই সমস্ত চাকরি প্রার্থীকে যদি একটা ছাতার তলায় নিয়ে আসা যায়, তাহলে যে আন্দোলনটা হবে, তার যে ব্যাপকতাটা হবে, সেটার পালসটা কিন্তু অনেক বেশি হবে। এবং আজকে যেরকম ডাক্তারি আন্দোলন নিয়ে সবাই মিলে একটা একটা কোথাও গিয়ে এক জায়গায় হয়ে গেছে, একত্রিত ভাবছেন, যদি সামগ্রিকভাবে চাকরির দাবিতে এই আন্দোলনটা হয়, সেটা কিন্তু এক জায়গায় চলে আসবে, মানুষকে কিন্তু নতুন করে নাড়া দেবে। 2 নম্বর কথা, চাকরি যখন দরকার আছে, সেই ছেলেটা সিপিএম করে না বিজেপি করে না কংগ্রেস করে নাকি তৃণমূল করে, ডাজন্ট ম্যাটার। দেখুন, চাকরি তারই দরকার আছে যার তোলাবাজি বা কাটমানিতে সংসার চলে না। একটা চাকরি, একটা সরকারি চাকরি, একটা সম্মানজনক চাকরি, মাসের শেষে একটা বেতন, একটা কোথাও গিয়ে নিশ্চয়তা, তার পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়া, বৃদ্ধ বাবা মাকে দেখা, তার সন্তানদের প্রতিপালন করা, এই যে জায়গাটা, এটা কিন্তু সকলের বেসিক নিড। কিন্তু আনফরচুনেটলি এই রাজ্যে যে শাসক দল এখন ক্ষমতা চালাচ্ছে, তারা ক্ষমতায় আসার পর থেকে সেই চাকরিতে একাধিকবার দুর্নীতির অভিযোগ উঠেছে, এবং নিয়মিত সেই চাকরিটা তারা দিতে পারেনি, এবং তাদের আমলে বহু সরকারি পদ অবলুপ্ত হয়ে গেছে। এই জায়গাটায় একটা কিন্তু ব্যাপকভাবে ক্ষোভ আছে, কিন্তু এতদিন সেই ক্ষোভটা এক জায়গায় এসে এক ছাতার তলায় দানা বাঁধছিল না। সেই জায়গাটার কথাই কিন্তু বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তিনি এটার সেকেন্ড যে ইম্পর্টেন্ট কথাটা বলেছেন, যাতে রাজ্য জুড়ে ব্যাপকতাটা আরো ছড়িয়ে পড়বে, যে ওই হাওড়া স্টেশনে নামলাম, শিয়ালদা স্টেশনে নামলাম, এসপ্ল্যানেডে নামলাম, আর তারপর নবান্নের দিকে যেতে গেলাম, পুলিশ আটকে দিল না, ওইভাবে করব না, লং মার্চের কথা তিনি বলছেন। লং মার্চ অর্থাৎ কি, আমরা বহুবার দেখেছি, সারা ভারতবর্ষ জুড়ে দেখেছি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো দেখেছি, এবং এই জায়গাটা এতদিন আমরা দেখতাম জেনারেলি বামেরা করতো, কিন্তু সেই জায়গাটাই শুভেন্দু অধিকারী বলছেন, যেহেতু এটা চাকরি প্রার্থীদের আন্দোলন হতে চলেছে, সুতরাং তিনি বলছেন লং মার্চ করো, যার যেখান থেকে বাড়ি সেইখান থেকে তার তোমরা পদযাত্রা শুরু করো, সুদূর কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, প্রত্যেকটা জায়গা থেকে তোমরা এসো। এবং সেই লং মার্চ যদি হয়, চাকরির দাবিতে হাজার হাজার বেকার যুবক যুবতী হেঁটে যাচ্ছে, আমার বাড়ির ছেলে মেয়েটা যে চাকরিটা পায়নি সেও তাতে সামিল হচ্ছে, গ্রামের পর গ্রাম, শহরের পর শহর মানুষ হাঁটছে দলবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে, এটা কিন্তু মানুষকে নাড়া দেবে, নিতে বাধ্য। এবং 3 নম্বর যে জায়গাটা সুন্দরবাবু বলেছেন, যেটা আমার আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তিনি কিন্তু ডাক দিয়েছেন, তিনি বিজেপি করেন, তিনি একটি রাজনৈতিক দলের প্রতিনিধি, কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু বিজেপির ঝান্ডার তলায় এটা করতে বলেননি। যেমন ভাবে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে যে নবান্ন অভিযান হয়েছিল, হাতে তিরঙ্গা নিয়ে, জাতীয় পতাকা নিয়ে, এবং তাদের স্পেসিফিক কিছু দাবি ছিল, সেরকমই এখানে স্পেসিফিক দাবিটা হচ্ছে আমাদের চাকরি দাও, আর হাতে কিন্তু তিরঙ্গা। আর এই তিরঙ্গাটা থাকলে শুধু যে বিজেপির ছেলে মেয়েদের চাকরির দরকার আছে, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, এসইউসিআই, অন্য ছোট ছোট যেসব দলগুলোর সমর্থক রয়েছে, তাদের দরকার নেই। এমনকি যে পরিবারটি তৃণমূলকে ভোট দেয়, তৃণমূলকে পছন্দ করে, তার পরিবারের ছেলেটির চাকরির দরকার নেই, তার পরিবারের মেয়েটির চাকরির দরকার নেই, এটা তো হতে পারে না। ফলে স্বাভাবিকভাবে এই আন্দোলনটা যদি হয়, এটা কিন্তু একটা গণ আন্দোলনে পরিণত হতে পারে। আর সেই গণ আন্দোলনের যে কি শক্তি, সেটা তো অভয়ের মৃত্যুর পর আমরা দেখছি, এবং তাতে শাসক যে কতখানি ভীত, কম্পিত, কিভাবে দমন পীড়ন করে মুখ বন্ধের চেষ্টা হচ্ছে, সেটাও স্পষ্ট হয়ে গেছে। ফলে অভয়ার মৃত্যু একটা
জায়গা, একটা ক্ষোভ, একটা দুঃখ, একটা শোক রয়েছে। কিন্তু যত সময় যাবে মানুষ কিন্তু আস্তে 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 এটাকে ভুলে যাবে। তার বাবা মায়ের দুঃখটা হয়তো থেকে যাবে, কিন্তু সেটাও এক সময় আজ থিতিয়ে যাবে। এই যে আন্দোলনটা হচ্ছে, ওই 9ই আগস্ট, তারপর 5-6 দিন পর থেকে যে ঢেউটা উঠেছিল, আজকে সেপ্টেম্বরের শেষে এসে মাস দেড়েক হয়ে গেছে, সেই তেজটা কিন্তু নেই আন্দোলনটার। কিন্তু চাকরি, পেটের জ্বালা, আগুন, পেটে যে আগুনটা জ্বলছে, আমার ভবিষ্যতে যে অন্ধকার, এইটা কিন্তু যতক্ষণ না সলিউশন হচ্ছে, মনের মধ্যে আগুনটা জ্বলবে। যে কারণে দেখুন, এই রাস্তায় যে আমাদের ব্রিলিয়ান্ট ছেলে মেয়েগুলো বসে আছে, 1000 দিন পার করে ফেলেছে কিন্তু এখনো তারা ছেড়ে যায়নি। আস্তে আস্তে হতাশ হচ্ছে, তারা ভাবতে পারছে না যে আগামী দিনে সত্যি এই আন্দোলন করে কিছু সুফল পাবে, কিন্তু তাও তারা ছেড়ে যায়নি। চাকরির নিডটা, বেসিক নিডটা কিন্তু রয়েছে। আর এই জায়গাটায় যদি সত্যি সেই গণ আন্দোলনটা সাকসেসফুল হয়, যেভাবে সুমেনবাবু বলছেন, লং মার্চ করতে, যে যেখান থেকে পারো যাত্রাটা করো এবং তারপর নবান্নের কাছে এসো। আর দেখুন, এই জায়গায় হয়তো এই ধরনের আন্দোলন হলে পুলিশ নামবে এবং সেটাকে আটকাবার চেষ্টা করবে, কিন্তু পুলিশও কি সেই পালসটা ধরে রাখতে পারবে? আইন আদালতে কি সেটাকে আটকাবে? যে মানুষগুলো রাস্তায় নামবে, যদি সত্যি নামে, আবারও বলছি, যদি পরিকল্পনা সফল হয়, তাহলে সেই মানুষগুলো বলবে, তো আমরা তো ভাত খেতে পারছি না, আমাদের বেসিক নিড, আমাদের জীবন ধারণের যে জায়গাটা, সরকার সেই জায়গাটা তৈরি করে দিচ্ছে না। দিনের পর দিন এখানে কোনো রকম কোনো নিয়োগ হচ্ছে না, যেটুকুনি নিয়োগ হচ্ছে সেখানেও শুধু দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। অযোগ্যরা ঘুষ দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে এবং সেই নিয়ে হাজার হাজার মামলা পেন্ডিং আছে। আমাদের জীবনগুলো শেষ হয়ে যাচ্ছে। তাহলে যদি আদালত, আইন আদালতও মনে করে যে এটাকে থামিয়ে দেবে, থামিয়ে দিক, আমরা এখানেই বসে পড়লাম। যদি পুলিশ ভাবে নিপীড়ন করে এটাকে থামিয়ে দেবো, থামিয়ে দিক, আমরা এখানেই করলাম, আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই। এই যে ভাবটা, এই যে মনোভাবটা তৈরি হবে, সেটা কিন্তু ব্যাপক একটা গণ আন্দোলনের চেহারা নিতে পারে। আর যদি সত্যি সেটা গণ আন্দোলনের চেহারা নেয়, তাহলে কিন্তু সেটা কিন্তু আর তখন রং দেখবে না। এই মানুষগুলোর জিদটা কিন্তু তখন চেপে যাবে এবং সেই গণ আন্দোলন সফল হলে যদি সরকারের সলিউশন করতে পারে, দেখুন, পশ্চিমবঙ্গের একটা ব্যাপক বেকারত্বের সমস্যার সমাধান হয়ে যাবে এবং তার থেকে ভালো কিছু নয়, তৃণমূল তাদের সমর্থন ফেরত পাবে, তারা আবার ক্ষমতায় থাকবে। কিন্তু সরকার যদি সত্যি এই জায়গাটা করার ক্ষমতা থাকতো, এতদিন ধরে ছেলে মেয়েগুলোকে কি রাস্তায় বসে থাকতে হতো? তারা পারবে না। ফলে গণ আন্দোলন যদি সত্যি সফল হয়, তখন কিন্তু তারা বুঝে যাবে যে এই সরকার এত চাপের পরও করলো না, তাহলে আগামী দিনে ক্ষমতায় এলেও পারবে না। তখন তারা পরিবর্তনের কথা ভাববে এবং সেই পরিবর্তনের ক্ষেত্রে যারা রাজনৈতিক মঞ্চে রয়েছে বিরোধী দল হিসেবে এবং সব থেকে কম্পিটেন্ট, যারা সত্যি এই দলটাকে হারাতে পারে, সেই দিকে কিন্তু ভোটটা একটা একটা ভাবে যেতে পারে। এবার এখানে দুটো ফায়দা রয়েছে। এক, ওই যে ফর্মুলাটা বললাম, যে সামগ্রিকভাবে বিরোধী ভোটটা অনেকটা এক জায়গায় চলে আসবে এবং এই যে চাকরির নিডটা, সেটা আবারও বলছি, যারা শাসক দলের সমর্থক তাদের পরিবারের কি নেই, সেই পরিবার থেকেও একটা ভোটটা বেরিয়ে আসবে। আর যদি সেই ভোটটা সত্যি বেরিয়ে আসে, সেটা কিন্তু শাসক দলের ক্ষেত্রে ডবল ক্ষতি, কেননা শাসক দলের ভোটটা কমবে আর বিরোধীদের ভোটটা বাড়বে। ফলে এই যে ঝান্ডা ছাড়া, তিরঙ্গা নিয়ে বেসিক একটা নিড, চাকরি চাই এবং লং মার্চ, এটা কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা নতুন রকমের রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে। আর যদি সত্যি সত্যি সেটা হয়, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে দুটো অপশন থাকবে। এক, সত্যি এই চাপের কাছে নতি স্বীকার করে এই বঞ্চিত ছেলে মেয়েগুলোর জন্য চাকরির ব্যবস্থা করা, যেটা খুব খুব দরকার, সেটা যদি করতে পারেন তিনি ক্ষমতায় টিকে থাকবেন। আর না হলে গদি কিন্তু তাকে ছাড়তে হবে ওই গণ আন্দোলনের প্রভাবে। ফলে আমার মনে হয় যে শুভেন্দুবাবু এতদিনে বোধহয় সঠিক দাওয়াইটা, সঠিক ফর্মুলাটা খুঁজে বার করেছেন। এক্সিকিউট কতখানি করতে পারবেন আমি জানি না, কিন্তু যদি যে যে কথাটা বলছেন সেটা সত্যি করে এক্সিকিউট হয়, নবান্নের 14 তলা থেকে কিন্তু মাননীয়াকে সত্যি ছটকাতে হবে, টেনশনে পড়তে হবে। আপনাদের কি মনে হয়, সত্যি এই ফর্মুলায় এই শাসককে ধাক্কা দেওয়া সম্ভব হবে? এবং এটা যদি শুভেন্দুবাবু করতে পারেন, সত্যিই কি মাননীয়া টেনশনে পড়বেন? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।